আপকি আদালতে নির্বাচন বিশেষজ্ঞ প্রশান্ত কিশোরের ওপর অভিযোগ হলো যে ইনি নেতাদের ভুল পথে চালিত করেছেন। দেখুন, যবে থেকে আপনি যেহেতু নির্বাচনে ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মিডিয়া ব্যবহার করা শুরু করিয়েছেন, এখন সব নেতাই সেই পথেই চলতে শুরু করেছেন। আপনি বেড়াতে চলে গেছেন। আর কাউকে জিজ্ঞাসা করা হলে কি হবে, সার্ভে করা হয়েছে, ভালো। কার থেকে সার্ভে করিয়েছেন? দাদা প্রশান্তজির একটা লোক আছে, তার সঙ্গে কাজ চলছে, সবাই সেই পথেই হাঁটছে। হ্যাঁ, তা 20,000-টিরও বেশি ছেলেমেয়েরা আজ এই ডোমেনের সাথে কোনো না কোনোভাবে যুক্ত। আমরা যখন 2021 সালে শুরু করি তখন আমাদের ধারণা ছিল না যে একটি ডোমেনও থাকবে আরকি। কিন্তু ধীরে, ধীরে তা বেড়েছে। এখন মুখিয়ার নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও পেশাদার বিশেষজ্ঞ বা পেশাদার সহায়তার কথা বলছেন। কারণ আপনি যেমন দেখালেন, অনেক নির্বাচনে বিভিন্ন দলের নেতারা আ এমন জনগণের মনে করেছেন যে এই পেশাদার সমর্থনে জিনিসগুলি আরও ভালো হয়েছে। তাই স্বাভাবিকভাবেই এমন অনেক লোক রয়েছে যারা এমন জিনিস ক্যারি করে বা যা জনগণের কাছে সাফল্য নিয়ে আসে, এবং যারা কাজ করেছেন তাদের কাছে স্কুলের ডিগ্রি নেই। তাই যে প্রশান্ত কিশোরের সাথে কাজ করেছে, সে গিয়ে তার সিভিতে লিখেছে যে হ্যাঁ, এনার সাথে আমি কাজ করেছি। তো এই কিন্তু এই ব্যাপারে আমি চক্করে খুশি, তো অনেকে লোকেরা হেরেও রোজগার যায়, তাই করছে। না? না, এমন যদি হয় যে একজন ডক্টর আপনার চিকিৎসা করছেন আর রোগী মারা গেলে তার জন্য আপনি মেডিকেল কলেজকে দোষ দেবেন না, তাই না? কিন্তু এই সায়েন্স কতটা নির্ভুল? আমরা দেখেছি যে এক্সিট পোলে সব উল্টে পাল্টে গেছে। দেখুন, প্রথমত আমি কোনো পোলস্টার নই। যে আমরা করি, আমরা পোলস্টার নই। দ্বিতীয় কথা, আমি গত ১০ বছর ধরে এই কথাটি বলেছি, তাহলে আমরা ওভাররেটেড। কোনো পেশাগত সমর্থনই নির্বাচনে কাউকে জয়ী বা পরাজিত করে না। নেতাই নির্বাচনে জয়ী হন, ঠিক আছে তো? দলের জয় হয়, তাদের কর্মীদের প্রচেষ্টায় জয় হয়, জনগণের ভোটে জয় হয়। যারা পেশাদার তারা সেসব আয়োজনে একটু ভালোভাবে সাহায্য করতে পারেন। মানে যদি দেখুন, যদি আপনি কারো অপারেশন করেন, তাহলে আপনারা একটি অপারেশন থিয়েটারে আপনার প্রয়োজন। সেখানে ডক্টর অবশ্যই ভালো হওয়া দরকার। কিন্তু আপনার সহকারী যদি আপনার সাথে না থাকে, তবে সেরা সার্জন হওয়া সত্ত্বেও, একটি ভালো অপারেশন থিয়েটারে কাজ করা সত্ত্বেও আপনি কিছু ভুল করতে পারেন। আচ্ছা, আপনার যদি সমস্যা হতে পারে আপনার কিন্তু এতে, তবে যদি আপনার সাপোর্ট সিস্টেম ভালো হয় তাহলে ভালো। সুতরাং প্রথমত কাউকে এতটা কৃতিত্ব দেবেন না যে প্রশান্ত কিশোর বা এরকম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকে জিতিয়েছে বা হারিয়েছে মার্জিনে। আমরা কিছুটা হেরফের করে দিতে পারি বড়জোর আরকি। তার থেকে বেশি কিছু নয়। এই যা। হ্যাঁ। না, এখানে তো উল্টো হয়ে গেছে। এক্সিট পোল ভুল করেছে আর ব্লেম আমাদের ওপর এসছে। আপনাদের ওপর, হ্যাঁ, মিডিয়ার মিডিয়ার ওপরে ওপর সবকিছু যে যে ভুল হয়ে সবকিছু গেছে। ভুল হয়ে আমি আবার গেছে। আগের এটা কথাই বলব স্টক যে এক্সচেঞ্জের রেট বাড়ানোর জন্য করা হয়েছে। শেয়ার প্রাইস আরো এই দেখুন, বিভিন্ন এই সব দেখুন। অভিযোগ। এটা তো একটা বোকা, বোকা কথা। হ্যাঁ। আমরা যদি ধরে নিই যে কেউ জানতো যে এই ফলাফল আসবে, তাহলে তার জন্য ফলাফল পরিবর্তন করার কি দরকার ছিল? শেয়ার বাজারে দুদিক থেকেই গেইন করা যায়, তাই না? আপনি যদি জানতেন যে ২৪০ আসছে, তখন আপনি বাজারে শর্ট হয়েও টাকা উপার্জন করতে পারবেন। তাহলে আপনি কেন এর জন্য ভুল করবেন? দেখুন, মানুষ ভুল করতে পারে। আমি আবার বলছি, ঠিক আছে? আমি কোনো এক্সিট পোল করা পোলস্টারের মুখপাত্র নই বা নিজেও পোলস্টার নই। আমি তো সেই তথ্য ব্যবহার করার লোকজন একজন। কিন্তু এই যে ভুল করতে পারে এটা একটা কথা, এর পেছনে মোটিভ দেওয়া, ঠিক আছে? আপনার কাছে যতক্ষণ না প্রমাণ আছে, আমি মনে করি এটা ঠিক নয়। রুমে বসে চা পান করতে, করতে ব্যঙ্গ করা আর নিজেকে এক্সপার্ট বলা একটা কথা। আর প্রফেশনাল কাজ না করে সামনে এসে গলা ফাটানো আরেক কথা। যে এটা হবে, এটা স্বাভাবিক। যে এটা ১০ টা কথা বলা হলে সেটা ৪ টে হতে পারে। তাই ৪ টেও ঠিক হয়েছে। তুমি ভাই বাইরে বসে খালি ব্যঙ্গ করছো। একটি খুব ভালো কথা বলেছিলেন যে, কিছু যে কিছু করে না সে কেবল সমালোচনা করে। তাই আপনি 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 নিজেই বুঝতে পারেন না, এবং সেফোলজি কোনো মানে নির্বাচনী সেফোলজি ভারতের কোনো ডোমেইন নয়। এটি বিশ্বব্যাপী অনেক বড়, বড় এক্সপার্ট, অনেক পণ্ডিত মানুষ এর সাথে জড়িত। এই জিনিসটি ভারতেও বিকশিত হচ্ছে। তাই হ্যাঁ, এবার সম্ভবত যারা সিস্টেমের সাথে জড়িত ছিল তারা সবাই উন্নতি করবে। আপনি টেলিফোন ব্যবহার করতে পারেন। ইট উইল ইমপ্রুভ। ঠিক আছে তো? হ্যাঁ, করতেই পারেন। আগে আমরা হাতে ধরা ফোন ব্যবহার করতাম, পেজার ব্যবহার করতাম, এখন মোবাইল ব্যবহার করছেন। সবকিছুতেই উন্নতি হচ্ছে। এক্ষেত্রেও উন্নতি হবে। আর দ্বিতীয়, আপনি মানুষকে শিখিয়ে দিয়েছেন যে নির্বাচনে টুইটার, ফেসবুক, ইউটিউব ব্যবহার করতে। না, আমি শেখাইনি। দেখুন, ব্যাপারটা বুঝুন, আমি সবসময় বলি যে আমরা এই জিনিসগুলোকে খুব বেশি ওভাররেট করি। যে Facebook থেকে বা Twitter থেকে বা YouTube এর মাধ্যমে নির্বাচনে জিততে পারে। মানে গান্ধীজি যখন আন্দোলন করেছিলেন তখন পোস্ট কার্ড ছিল, তাই পোস্ট কার্ড ব্যবহার করেছেন। আর সেই জিনিসটি Facebook, তাই Facebook লিখছেন। Facebook এবং পোস্ট কার্ড গুরুত্বপূর্ণ নয়, এতে কি লেখা আছে তা গুরুত্বপূর্ণ। তাই মেসেজ কে করছে সেটা গুরুত্বপূর্ণ। মেসেজ আর মেসেঞ্জারের গুরুত্ব আছে। মিডিয়াম তো
মানে আগে পোস্টকার্ড ছিল, অন্তর্দেশীয় চিঠি ছিল, খাম ছিল। উম এখন ধরে নিন Facebook আছে, কারোর জন্য Twitter আছে, কারোর জন্য নতুন কিছু আসবে ২ বছরে। ঠিক আছে? এই বিষয়গুলো বিকশিত হতেই থাকবে। ঠিক আছে? কিন্তু সামাজিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে মেসেজ আর মেসেঞ্জারের গুরুত্ব রয়েছে। মাধ্যম বিশেষ একটা ব্যাপার রাখে না। হ্যাঁ, এইটা ঠিক যে আপনি যদি প্রযুক্তি ব্যবহার করে পোস্টকার্ড আগে পাঠাতেন পোস্টকার্ডে, তাহলে সেটাতে ১০ দিন লেগে যেত। Facebook এর মাধ্যমে সেটি ১০ কোটির কাছে পৌঁছে যায়। আর তার ইমপ্যাক্টও আচ্ছা, বেশি আপনি হয়। কি মনে করেন যে আগে নরেন্দ্র মোদি, বিজেপি, টুইটার, ইউটিউব, ফেসবুকের ভালো ব্যবহার করেছে, কিন্তু এইবার কংগ্রেস সেটা ডমিনেট করেছে, দখল করে না নিয়েছে? দেখুন কি হয় যে ১ম ইউজারের সুবিধে সবসময়ই থাকে। ঠিক আছে? তাই ১ম বারের মতো ২০১৪ সালে যখন আমরা শুরু করি সে সময় Facebook আমরা যখন বলতাম এটা করতে হবে তখন মানুষ হাসতো। যখন সেটার মানুষ যখন এর গুরুত্ব ও ক্ষমতা দেখেছে তখন সবাই তা ব্যবহার করতে শুরু করেছে। তারপর তিনি যখন শুরু করেছিলেন তা কিছুটা শিথিল হয়ে পড়েছিল। যখন বড় কোম্পানি আছে আপনি দেখুন একটা বড় কোম্পানি আছে, একটি স্টিল কোম্পানি, কোনো পণ্যের একটি সার্ভিস কোম্পানি, নতুন কেউ আসে তাকে চ্যালেঞ্জ করে হারিয়ে দেয়। কারণ আপনি যত বড় হবেন আপনার মুভ বা ম্যানুভার করার ক্ষমতা কমবে। আপনি দেখুন যদি একটি বড় জাহাজ হয় তবে তা ঘুরতে কিছুটা সময় লাগে এবং যারা নতুন তারা বেশি পরীক্ষা করতে পারে। তাই এটা জীবনের সব কাজের ক্ষেত্রেই সত্যি। বিজনেসে যে বড় কোম্পানি রয়েছে, নতুনরা এসেই সাথে এক্সপেরিমেন্ট করতে পারে। রাজা শর্মাকে ইন্ডিয়া টিভিতে যদি এক্সপেরিমেন্ট করতে হয়, আপনি ১০ বার চিন্তা করবেন। একটা প্রসেস আছে, সিস্টেম আছে, লেগাসি আছে। কিন্তু নতুন মানুষ এসে এখন YouTube শুরু করে তারা খুব যা খুশি করে তাই বলে। রাজা শর্মা কেন এটা বুঝতে পারছেন না? এই কারণে বুঝতে পারছেন না কারণ আপনি একটি লেগাসি তৈরি করেছেন। ১০ বছর ১৫ বছর একটি সিস্টেম রয়েছে যেখানে আপনি চট করে জাম্প করে নতুন কিছু দেখুন, অ্যাডাপ্ট প্রশ্ন করতে এইজন্য উঠছে যথেষ্ট কারণ সময় কংগ্রেসের লাগবে। লোকেরা দাবি হ্যাঁ। করেছিল যে এইবার গত ডিসেম্বর থেকে গত বছর, এবছর মে পর্যন্ত রাহুল গান্ধী ইনস্টাগ্রাম, ফেসবুকে এবং বিশেষত ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অনেক লোক পোস্টগুলো দেখেছিল এবং তারা মনে করে যে এর প্রভাব দেখুন এটা পড়েছে। টু ওয়ে থিং। মোদিবাবু যে নিজস্ব ইকোসিস্টেম মোদিবাবুর রয়েছে, তার নিজস্ব ডিজিটাল ট্র্যাকশন কমে গেছে। যদিও ওভারঅল রিচ এখনো অনেক বেশি রয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সে তো বটেই ১০০ বার। তবে রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং তার বেশ কম ছিল। তাই ঢেউ বেশি দেখা গিয়েছিল এবং লোকেরা এই দৃষ্টিকোণ সম্পর্কেও কৌতূহলী ছিল। রাহুল গান্ধী কিছু ভালো একটা করছেন, তো দেখা যাক এতে আলাদা কিছু হবে, ভালো হবে। মোদিবাবু তো জিতছেনই। তাহলে একটা ব্যঙ্গ চলছে যে মোদিবাবুর কথা শুনবো কেন? উনি তো জিতবেনই। প্রতিদিন সকাল সন্ধ্যে এসব কথা শুনছি। তাই ওভারকিলও রয়েছে। গত ১০ বছর ধরে মানুষ মোদিবাবুকেই দেখছে সকাল সন্ধ্যা টিভি, মিডিয়া সর্বত্র। লোকেরা গিয়ে দেখে যে নতুন লোক এসেছে এবং সেইজন্য তাকে পছন্দ করুক বা না করুক, নতুন কেউ তো বটে। রাহুল গান্ধী কি করছে? দেখি কংগ্রেসও সোশ্যাল মিডিয়ায় কিছুটা শক্তি ব্যবহার করেছে। এখন তোরা বলছে যে মোদিজির গদি টলিয়ে দিয়েছি, মোদিজিকে পরাজিত করেছি, মোদিজিকে সাইকোলজিক্যালি দুর্বল করে দিয়েছি, ওনার কনফিডেন্স ভেঙে দিয়েছি। এখন এটা তাদের নিজস্ব মতামত। এতে আমি কি মন্তব্য করব, হ্যাঁ? ওরা আমাদের চেয়ে বেশি বোঝে, হ্যাঁ। আমি মনে করি যে অহংকার এমন একটি জিনিস যে আপনি রাজনীতিতে সবসময় এড়িয়ে চলবেন। বিজেপি হোক বা রাহুল গান্ধী, কংগ্রেসের জন্য, আমাদের জন্য, সবার জন্য। মানে সমাজের মানুষ অহংকার কিন্তু পছন্দ করেন না। তাই তাকে জয় বা পরাজয় যদি খুব অহংকারী দেখায়, যে ব্যক্তি জয়ী হয় তাকেও যদি অহংকারী দেখায়, তাহলে জনগণ তা পছন্দ করে না। আর দেশের সব জায়গায় এটা সেরাই ফল। এটা মোদিবাবুকে বুঝিয়ে দিয়েছে এবং তাকে দেখিয়েও দিয়েছে যে, "ভাই আপনি ভগবান নন। ভেবে-চিন্তে চলুন। কিন্তু আপনি সীমার মধ্যে থেকে চলুন। এটি জনগণের দেওয়া বার্তা। আপনিই চালান।" তারা বলেননি যে রাহুল গান্ধীকে চালাতে হবে। তারা বলছে যে মোদিকেই চালাতে হবে। তবে ডিক্টেটরের মতো চালাবেন না। গণতান্ত্রিক নেতা হিসেবে কাজ করুন। জনসাধারণ এই বার্তা দিয়েছে, সতর্কতার সঙ্গে এগিয়ে চলুন। কিন্তু রাহুল গান্ধী তো বলতে শুরু করেছেন জুন মাস থেকেই যে এই সরকারের পতন হবে, এরা বেশিদিন টিকবে না। দেখুন রাহুল বাবুর অভিজ্ঞতা আমাদের চেয়ে অনেক বেশি। তার বুদ্ধিও আছে। সরকারের চলা না চলা সম্পর্কে আমি যে কথাটা বুঝতে পারছি তা নির্ভর করছে আগামী ২.৫ বছরে ৯ টি রাজ্যে নির্বাচনের ওপর। জম্মু ও কাশ্মীর থেকে শুরু করলে তারপরে হরিয়ানা হবে, মহারাষ্ট্র হবে, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, আমার মনে হয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং আসাম। এই ৯ রাজ্যের নির্বাচনের ফলাফল এই সরকারের স্টেবিলিটি কি হবে না হবে তা নির্ধারণ করবে। ঠিক আছে তো? আচ্ছা এই সরকারের মানে বলতে পারেন যে ভবিষ্যৎ কি হবে? বিজেপি যদি ৯ টি রাজ্যের মধ্যে ৫ বা ৬ রাজ্যে হারে তাহলে অবশ্যই স্টেবিলিটি নিয়ে প্রশ্ন উঠবেই উঠবে। কিন্তু আপনার কি মনে হয় এই ধরনের কথা একটা সিস্টেমের মাধ্যমে চালানো উচিত? এখন যেমন রিজার্ভেশনের ব্যাপার, একজন লোক একটা কথা বলতো, রাহুলজি বলেছিলেন যে সরকারের পতন হতে চলেছে, তারপর খড়গেজি, তেজস্বী যাদব, সঞ্জয় সিং যে যেখানেই থাকুন একই কথা বলেছিলেন। না দেখুন, এখন পর্যন্ত আমরা রাহুল গান্ধী এবং বিরোধীদের সমালোচনা করেছিলাম যে তারা সমন্বয় করে পদক্ষেপ নেয় না।
তাই যদি তারা তাদের প্রচেষ্টা এবং তাদের যোগাযোগের সমন্বয় করে থাকে, তবে আমাদের তাদের প্রচেষ্টাকে বাহবা দেওয়া উচিত। কোনো সমস্যা নেই এতে। তারা সমন্বিতভাবে তাদের ন্যারেটিভ মানুষের সামনে রেখে এগোয়। আপত্তি কিসের? তাদের যা অভাব ছিল, ঘাটতি ছিল, তা হয়তো তারা কিছুটা তাতে উন্নতি করেছে। এখন তাদের একটি ইউনিট হিসেবে আরো সংহত দেখাচ্ছে। তাদের আরো আক্রমণাত্মক দেখাচ্ছে। আর এতে দেশের জন্য ভালো ব্যাপার। লোকতন্ত্রের জন্য ভালো ব্যাপার। অন্তত সংসদে বিতর্ক তো হচ্ছে। তাই এতে চিন্তার কোনো বিষয় নেই। এমনকি যদি কংগ্রেস ১০০ র পরিবর্তে ১২৫ পায় বা বিপরীত হয় যে কংগ্রেস ২৪০ পায় এবং বিজেপি ১০০ পায়, এটা দেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য ভালোই তো। তা নেতাদের জন্য ভালো হোক বা না হোক। বিরোধী দলের ২৫ বা ৩০ এবং একটি দলের ৪০ হলে ভালো খবর নয়। তাও আর ঠিক নয়। যদি তা না হয় তবে সমস্যা নেই। কংগ্রেসের তো রিভাইভালই তাহলে হয়েছে। বলছেন ভালোই হয়েছে ৪০০ পার হয়নি। না, যদি আপনি আমাকে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন, একদম আমি বলব এটা খুবই ভালো যে ৪০০ পার হয়নি। না হলে আমাকেও বিহারে কাজ করতে দেয়া হতো না। তারা বলে, "ভাই জনস্বরাজ বন্ধ করুন, আপনিও বিজেপিতে যোগ দিন।" অনেকে অনেকে মনে করছেন আপনি বিজেপি। আর এই নির্বাচনে যদি কেউ সবচেয়ে বেশি লাভবান হয়, তবে আমাদের তো মানুষেরাই হয়েছে। হয়নি কি? আপনিই বলুন। হ্যাঁ। যারা বিকল্প কিছু তৈরি করার প্রচেষ্টা করছে, তারা মানুষকে বলছে, আপনাদের নতুন কিছু করার চেষ্টা করা দরকার। নতুন ব্যবস্থা আনতে হবে। বিজেপি যদি ৩৫০-৪০০ আসন পেত, আপনি কি মনে করেন তারা আমাদের বিহারে কোনো কাজ করতে দিত? আমাকে না, করতে দিত না। তাহলে আপনি বিশ্বাস করেন যে দেশের মানুষ খুবই খুব বুদ্ধিমান। বুদ্ধিমান। আমি মানতাম এটা শুধু এই নির্বাচনের ফলাফলের জন্য নয়। আমিই ১ম ব্যক্তি যে গত ৫ বছর ধরে বলে আসছে, মানে আমি বলছি যে এখন মোদির যুগ এসে গেছে, সব ভোট সেই পাবে, তা বিশ্বাস করবেন না কিন্তু। এদেশে বিরোধী দল কখনো দুর্বল হতে পারে না। বিরোধী দলগুলো দুর্বল হয়ে যেতে পারে। যে দেশে রজতবাবু আজও ৬০ কোটি মানুষ দিনে ৳১০০ আয় করে না, সেখানে আপনি যত খুশি বিজ্ঞাপন চালাতে পারেন, যত খুশি পিআর করতে পারেন, যত খুশি Facebook, Twitter এবং YouTube নিয়ন্ত্রণ করতে পারেন। আজও ১০০ কোটি মানুষ ৳১০০ আয় করছে না। সে আপনার বেঁধে থাকা শ্রমিক হয়ে থাকতে পারে না? এবার পাবলিকের থেকে একটা প্রশ্ন। স্যার, আপনি বলেছিলেন যে আমাদের দেশের রাজনীতি আগামী ১০ থেকে ২০ বছর বিজেপিকে ঘিরে থাকবে। তাহলে আপনি কি এখনো আপনার বক্তব্যে অটল? একেবারে ২০০% অটল আছি। কারণ আগে বক্তব্যটা বুঝুন, আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বিজেপি আগামী ২০-৩০ বছরে, ১০ বছর নয়, ২০-৩০ বছর ধরে দেশের রাজনীতির মূল কেন্দ্রে বিজেপিই থাকবে। তার মানে এই নয় যে তারা নির্বাচনে হারবে না। কিন্তু স্বাধীনতার পর যেমন ১৯৫০ থেকে ১৯৯০ পর্যন্ত কংগ্রেস ছিল সেই কেন্দ্র যার পাশে দেশের রাজনীতি চলত। ঠিক আছে তো? আপনি কংগ্রেসের পক্ষে বা কংগ্রেসের বিপক্ষে বা কংগ্রেসের সাথে জোটে বা কংগ্রেসের বিরুদ্ধে জোটে থাকুন, বিষয়টা এখন বদল হয়ে গেছে বিজেপিতে। আপনি বিজেপির পক্ষে হতে পারেন, আপনি বিজেপির বিরুদ্ধে হতে পারেন। এখন কংগ্রেসের বিরুদ্ধে কোনো ভারতীয় জোট তৈরি হচ্ছে না। সেটা হয়েছিল ১৯৮৯ সালে রাজীব গান্ধী বাবুর বিরুদ্ধে। ১৯৭৭ সালে ইন্দিরা ম্যাডামের বিরুদ্ধে হয়েছিল। সেই দৃষ্টিকোণ থেকে এত বড় দেশে ব্যাপারটা হচ্ছে, একবার আপনি যদি ৩০% র কাছাকাছি ভোট পান, সেই ৩০% ভোট রাতারাতি আপনার কাছে আসেনি। এটা আপনার এবং আপনার দল, আপনার কর্মী ও নেতাদের বছরের পর বছরের চেষ্টায় এসেছে, আর সেটা একদিনেও যাবে না। ২-১ টি নির্বাচনে হেরে গেলেও শেষ হবে না। কোনোভাবেই নয়। ব্যাপারটা থেকেই যাবে আড়ালে। এই দৃষ্টিকোণ থেকে আমি এটি বলেছিলাম এবং আমি আবার এটি রিপিট করছি যে আগামী ২০, ৩০, ৪০ বছর বিজেপিকে ঘিরে রাজনীতি এখানে চলবে। আমি এটা আবার বলছি। এর মানে এই নয় যে বিজেপি নির্বাচনে হারবে না। কিন্তু বিজেপি রাজনীতির কেন্দ্রে একটি বড় শক্তি হিসেবে রয়ে যাবে।